আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার সম্ভবত চাইছে একটা লম্বা সময় ধরে এই আইনি প্রক্রিয়া চলতে থাকুক, বিচারের মতো বিচার চলতে থাকুক, একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুধু হবে তাদের তাই নয়, হয়তো সরকার জামিনও দেবে না, কারাগারেই হয়তো এদেরকে বছরের পর বছর কাটাতে হবে যতদিন না তারা একটা সরকারের পরিবর্তন ঘটাতে পারবেন। কিন্তু এই সমীকরণের মধ্যে নিশ্চিতভাবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটাকে কিন্তু নিয়ে আসতে হবে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের একটা দীর্ঘ সময়ের তথ্যমন্ত্রী, এবং শেখ হাসিনা এবং তার মধ্যে যেই ফোনালাপটি এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে জমা পড়েছিল, সেই ফোনালাপেও শেখ হাসিনা যাকে রণক্ষেত্রের সাথী বলে অভিহিত করেছেন, সেই হাসানুল হক ইনু তার মামলার রায়ে একটা খুবই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত মিলেছে, সেটা বলতেই হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হরে দরে, কেজি দরে, পাইকারি দরে ফাঁসি দিয়ে দেওয়া চলবে না, সেই ইঙ্গিতটা সম্ভবত তারেক রহমান সরকারের কাছে আন্তর্জাতিক পক্ষগুলোর তরফে এত শক্তভাবে পৌঁছে গেছে যে হাসানুল হক ইনুর মামলাটা, যে মামলাটা সাজানোই হয়েছিল, হাসানুল হক ইনু যেহেতু ঢাকাতেই ছিলেন, আগস্ট মাসেই 2024-এর ধরা পড়েছিলেন, যিনি কিনা সর্বসময় মানে শেখ হাসিনা আমলের পুরোটা সময় জুড়ে জামায়াতে ইসলামী সহ জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে ভীষণ সক্রিয় সরব ছিলেন, সেই ব্যক্তির বিরুদ্ধে মামলাটা সাজানোই হয়েছিল। এই মামলায় দ্রুত ট্রাইব্যুনালের একটা বিচার এনে অনেকেই বলছিলেন 2026-এর 5ই আগস্টের বার্ষিকী পালনের আগেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার জন্য। মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা 2024-এর আগস্টের পর আইনে পরিবর্তন এনে যখন শেখ হাসিনা সরকারের বিচার শুরু হলো, সেখানে মানে যেই আদালতে 1971-এর যুদ্ধাপরাধের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, সেই একই আদালতে তখন থেকেই এটা একটা প্রচলিত ধারণা ছিল যে শেখ হাসিনা আমলের কিছু মন্ত্রী, শীর্ষস্থানীয় নেতা, এদেরকে ফাঁসিতে ঝোলানো জামায়াতে ইসলামীর একটা খুবই সুস্পষ্ট লক্ষ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সরকারের বিচারকে নিয়ে আসার পেছনে। এবং সেজন্যেই হাসানুল হক ইনুর মামলাটা, যে মামলায় তিনি একা অভিযুক্ত, কুষ্টিয়ায় 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই অভিযোগ থেকে শুরু করে শেখ হাসিনার সাথে তিনি ফোনে কথা বলেছেন, 14 দলের সভায় গিয়ে 14 দলীয় জোটের একজন নেতা হিসেবে সেখানে যোগ দিয়েছেন থেকে শুরু করে উস্কানি, প্ররোচনা, ষড়যন্ত্র, হত্যা, সকল অভিযোগই আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে। কিন্তু আদালত একরকম বিস্মিত করে দিয়ে বলেছে 8টি অভিযোগ আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে, 5টি অভিযোগই প্রমাণ হয়নি, 3টি অভিযোগ প্রমাণ হয়েছে। এবং সেই 3টি অভিযোগেও আদালত মানে শেখ হাসিনার মামলা কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোতে দফায় যেমন দেখা যাচ্ছে, মৃত্যুদণ্ড না দিয়ে ফেলে, যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে ফেলে বলেছে 10 বছর তারা কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসানুল হক ইনু, যিনি কিনা 2024-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন বটে জোটের প্রার্থী হয়ে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছিলেন, মানে মন্ত্রী তো ছিলেনই না 2024-এ, এমপিও ছিলেন না, তিনি যে কুষ্টিয়ার এসপিকে ফোন করে রীতিমতো তালিকা প্রস্তুত করে সেখানে কুষ্টিয়ায় নানা রকম আন্দোলন, দমন, নিপীড়ন এসবের ব্যবস্থা নিতে বলেছেন, এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু প্রসিকিউশন হাজির করতে পারে নাই, কিন্তু আদালত সেজন্যও ধরেন 10 বছরের কারাদণ্ড দিয়েছে। কাজেই এসবও উচ্চ আদালতে টিকবে কিনা সেটা বলা মুশকিল বটে, কিন্তু আদালতের কাছে যে ইঙ্গিত চলে গেছে যে হরে দরে সব অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, কাজেই মানবতা বিরোধী অপরাধ হিসেবেও এসব প্রমাণিত হয়ে গেছে, কাজেই দিয়ে দেন ফাঁসি, এই নির্দেশনা থেকে যে আদালত বেরিয়ে এসেছে, এবং সেটা নিশ্চিতভাবেই সরকারের অতি উচ্চ পর্যায়ের নির্দেশনা ক্রমেই সেটা একরকম স্পষ্ট হয়েছে হাসানুল হক ইনুর মামলার রায় দেওয়ার মাধ্যমে। হাসানুল হক ইনু মামলার রায়কে প্রহসন বলছেন। তিনি বলছেন যে
এই মামলার রায় দেওয়ার মাধ্যমে আদালত প্রমাণ করলো যে এটাকে একটা মানে মঞ্চে পরিণত করা হয়েছে প্রহসনের বিচারের। তার স্ত্রী তিনি বলেছেন যে নিকৃষ্টতম অবিচার এবং ফরমায়েশি রায়। এবং হাসানুল হক ইনুর স্ত্রী সাবেক সংসদ সদস্য আফরোজা হক রিনা তিনি বলেছেন আমরা মনে করি এটা আইনের নিকৃষ্টতম অপব্যবহার, নিকৃষ্টতম অবিচার, রায়কে প্রত্যাখ্যান করি কারণ এটা ফরমায়েশি রায় এবং এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে হয়েছে। এই মতবাদের বিরুদ্ধে 1971 সাল থেকে আমাদের যুদ্ধ। হাসানুল হক ইনুকে যেসব অভিযোগে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বলেছে প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে একটা হচ্ছে তিনি নাকি 14 দলীয় জোটের সভা করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পেছনে উস্কানি দিয়েছিলেন। হাসানুল হক ইনু জামায়াতে ইসলামী সহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি এবং দলের রাজনীতি করবার অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে, তাদেরকে বিচারের মুখোমুখি করবার বিষয়ে সবসময় সোচ্চার ছিলেন এবং তার মাধ্যমে আদালত তার মানে বলেছে যে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ একটা আন্তর্জাতিক অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বটে। হাসানুল হক ইনু রায় শুনে হেসেছেন আদালতে, সেটাও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে এবং এর আগেই তিনি বলে রেখেছিলেন আদালতে দাঁড়িয়েই যে আদালতে বিচারক প্রশাসন কে কি করছে সেটা নাকি তিনি জেলখানায় সংরক্ষিত লাল সবুজ খাতায় লিখে রাখছেন। সেটাও তখন একটা আলোড়ন তৈরি করেছিল। হাসানুল হক ইনু রায়ের পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বা উপস্থিত জনতার উদ্দেশ্যে তীব্র ভাষায় পুলিশি বাধা উপেক্ষা করে এই রায়কে প্রহসনের রায় হিসেবে অভিহিত করে বলেছেন জিয়ার ছেলে যেমন তাকে প্রহসনের বিচারে কারাদণ্ড দিয়েছে ঠিক তেমনি ভাবে প্রেসিডেন্ট জিয়া 1976 সালে তাকে কারাদণ্ড দিয়েছিলেন। শুনে আসি হাসানুল হক ইনুর প্রতিক্রিয়া। 76 সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমায়েশি রায় তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমায়েশি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। আমি মনে করি আদালত রাজনৈতিক উৎপীড়নের মঞ্চে পরিণত হলো। প্রশাসনের এই আদালতের ফরমায়েশি রায়ের আমি নিন্দা করি। হাসানুল হক ইনুর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল তাজুল ইসলামের আমলে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার আমলে জামায়াত নেতাদের বিচার চলছিল, তখন জামায়াত নেতাদের মুখ্য আইনজীবীদের একজন। কাজেই তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে যখন 2024 আগস্টের পর শেখ হাসিনা এবং তার সহকর্মীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলো, তখন থেকেই আলাপটা ছিল যে এই আদালতটি মূলত সেই যুদ্ধাপরাধের বিচারের রায়ের প্রতিশোধ মঞ্চ হিসেবে ব্যবহৃত হতেই গঠিত হয়েছে। কিন্তু সম্ভবত আন্তর্জাতিক পক্ষগুলোকে কিছুতেই এটা বোঝানো যাচ্ছে না যে কি করে একটা সরকার পতনের আন্দোলনে কোনো সরকার যদি শক্তি প্রয়োগ করে থাকে এবং অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে, সেই বিচারটা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে সংগঠিত হতে পারে এবং কিভাবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, মানে কে কাকে গুলি চালিয়েছে, কোথায় কখন গুলি হয়েছে, কে কার নির্দেশে গুলি চালিয়েছে, এই পুরো বিষয়টি প্রতিষ্ঠা করা ছাড়া শুধুমাত্র রীতিমতো বয়ান পাল্টা বয়ান হাজির করে, নানা রকম বিচ্ছিন্ন ফোন আলাপ, নানা রকম বিচ্ছিন্ন অভিযোগ হাজির করে মানে ফাঁসির মতো গুরুতর শাস্তি এখানে দিয়ে দেওয়া যাচ্ছে। এ কারণেই সম্ভবত এ দফায় আদালত খুব সাবধানী ভূমিকা নিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে তাদের দলীয় যে আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করেছেন, সেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু এই ইনুর সাজায় একেবারেই সন্তুষ্ট হতে পারেন নাই। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে একই ধরনের দায়ে হাসানুল হক ইনুর 10 বছরের সাজা হতে পারে না। তিনি বলেছেন আদালত সঠিকভাবে আইনের
মর্মার্থ উপলব্ধি করতে পারেনি। ইনুর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। গণ অভ্যুত্থানের অপরাধে শেখ হাসিনার যে দায়, ইনুরও একই দায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর 10 বছরের সাজা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, প্রসিকিউশন সন্তুষ্ট নয়। প্রসিকিউশন মনে করে শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল এবং তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মানে আমার ধারণা সরকারের দিক থেকে যে নির্দেশনা বা সরকারের ওপর যে নির্দেশনা, সেটা হচ্ছে এখনই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আসলে বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে না, কাজে বিচার কাজটি দীর্ঘ সময় ধরে চলুক, আপিল হোক। এক একটা অভিযোগ যে প্রমাণিত হয়নি, মানে সব একটা অভিযোগও তো আসলে গিয়ে হাইকোর্টে টেকানো সম্ভব হবে না। এই পুরো প্রক্রিয়াটা চলমান থাকবে বিএনপি সরকারের আমলে। কিন্তু এ ধরনের মামলায় মানে কে কাকে গুলি করেছে সুনির্দিষ্ট নাই, কিন্তু ঢালাও যেসব হত্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে, কিংবা রাজনৈতিক সহকর্মীরা পরস্পর ফোনে কথা বলেছেন, কিংবা ইনুর আইনজীবীরা যে কথা বিচারালয়ে তুলেছেন যে এটা তো কোনো শুধুমাত্র একটা নিরীহ অহিংস রাজপথের আন্দোলন ছিল না, এখানে রীতিমতো কারাগার ভেঙে জঙ্গিদের বের করে আনা হয়েছে, অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে, এখানে রীতিমতো পুলিশের গায়ে হাত পড়েছে, পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে। এবং এসব ঘটনা যারা ঘটিয়েছেন তারা স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে এসব ঘটনা না ঘটানো হলে কিছুতেই সরকার পতন ঘটানো যেত না। কিংবা ইনুর বিরুদ্ধে যে অভিযোগ যে হাসানুল হক ইনু ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, শেখ হাসিনার সাথে ফোনালাপে বলেছেন যে এসব কাজ জামাত শিবিরের কাজ। জামায়াত শিবির নিজেই তো, এমনকি জামায়াতের শীর্ষস্থানীয় নেতা রীতিমতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারাই এই আন্দোলনটি সংগঠিত করেছেন। তাহলে হাসানুল হক ইনুর অপরাধটা কোথায় হয়েছে? এই আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী আছে বলে সেসব প্রশ্ন উঠেছে। কাজে এসব অভিযোগ যে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েও টিকবে না, সেটা এই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও জানেন। সরকার সম্ভবত চাইছে একটা লম্বা সময় ধরে এই আইনি প্রক্রিয়া চলতে থাকুক, বিচারের মতো বিচার চলতে থাকুক, একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুধু হবে তাদের তাই নয়, হয়তো সরকার জামিনও দেবে না, কারাগারেই হয়তো এদেরকে বছরের পর বছর কাটাতে হবে যতদিন না তারা একটা সরকারের পরিবর্তন ঘটাতে পারবেন। কিন্তু এই সমীকরণের মধ্যে নিশ্চিতভাবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটাকে কিন্তু নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে মে মাসে শেখ হাসিনা ঘোষণা দিলেন শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং তার পরপরই তারেক রহমানের অতি ঘনিষ্ঠ তার নিজের বসানো তথ্য উপদেষ্টা ডাক্তার জাহের, যিনি সরকারের বিভিন্ন অবস্থান সম্পর্কে নিয়মিত সংবাদ সম্মেলন করে বক্তৃতা করেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন শেখ হাসিনা যদি দেশে ফেরেন তার জন্যও আমরা ইনসাফ করব এবং শেখ হাসিনার আবার নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগ পাওয়ার কথা না। কিন্তু ডাক্তার জাহেদ বললেন তার মামলার বিচার হয়ে গেছে, শেখ হাসিনার মামলার বিচার হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে আবার ডিফেন্ড করবেন এবং তারপর যদি বিচারের রায়ে তার মৃত্যুদণ্ড বহাল থাকে মৃত্যুদণ্ড হবে আর তিনি খালাস পেলে তিনি খালাস পেয়ে যাবেন, এটাই নাকি ইনসাফ। এবং সর্বশেষ শেখ হাসিনা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ ঘোষণাও দিয়ে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন এবং এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়ে কথা বলবার পর সারা পৃথিবীর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো চমৎকৃত হয়ে এবং চমকিত হয়ে খবর করছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এবছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কিছু একটা ঘটছে এবং খুব দ্রুত ঘটছে, সম্ভবত আরো অনেক কিছুই খুব শিগগিরই ঘটে যাবে। সাবস্ক্রিপশন করার জন্য, লাইক কমেন্টস দেওয়ার জন্য। তো আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে এবছরের ভেতরেই দেশে আসছেন সেই বিষয়ে কথা বলবো। আপনারা সকলে আজকে সারাদিন দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। তো সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরি ভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব।
তিনি, আমাদের নেত্রী আরও বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপরে ওনাদের যে প্রথম প্রশ্নটা ছিল যে, আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরাও বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনায়, হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরও যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে জ্ঞানের হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেই সব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন, কিন্তু দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তার আপনারা তো প্রশ্ন করতে হয় কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর, কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাস, 6 মাসের ভিতরে ডিসেম্বর, তখন বলেছেন 6 মাস, ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলে আমাদের হাতে আছে আর 6 মাস, 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমনও হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটা হয়তো আমরা 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলো, 2-4-5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, তো এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায়, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, খোদাই চায় না, তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো একটা কাজের জন্য, এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন। এবং নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেনই। এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন। তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি, সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমনও তো হইতে পারে যে বজরঙ্গি ভাই, একটা ছবি ছিল না হিন্দি, ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেল, পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার ভাঙিয়া 2 দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে, পাবলিক।
সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর 2 থেকে 2.5 ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তৃণমূলের নেতাকর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারাও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে এই ভিডিওটা যখন যাবে তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য, আমাদের এই ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক নদীতে, তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত 1 সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্য বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে হয়তো নেত্রী ফিরতে পারেন, হইতে পারে 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম এক্সাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে, হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবে, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন। প্রচুর মাইর খেয়েছি, খাইতে খাইতে দেওয়ালের পিঠ ঠেয়ে গেছে, ঘর বাড়ি ভাঙা চুরা কারো কিছু রাখে নাই, মামলা মোকদ্দমা তো সবার নামেই আছে। আর কত, সহ্যের শেষ হয়ে গেছে, এবার ফেরার পালা, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার প্রতিঘাত করার পালা। সুতরাং নেত্রী ফিরছে, এটাই শিওর, এটাই শেষ। হয় এবার আমরা বাঁচবো, আর না হয় পুরো বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, দুইটার একটা হবে। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।